দেশে পেট্রোল, অকটেন ও ডিজেলের কোনো সংকট নেই। এপ্রিল মাসে বাংলাদেশ পুরোপুরি নিরাপদ। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত অভিযান চালিয়ে ৩,৭২,৩৮৮ লিটার অবৈধ জ্বালানি উদ্ধার করেছে জ্বালানি বিভাগ। তিনি জানান, অপরিশোধিত ও পরিশোধিত মিলিয়ে চলতি মাসে দেশে আসবে ৩.৫ লাখ মেট্রিক টন তেল। পাশাপাশি বিকল্প উৎস থেকেও আরও কিছু চালান আনার বিষয়ে আলোচনা চলছে। পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে আপনি যেটা জানতে চেয়েছেন, আমাদের আসলে আমি হিসাব করে দেখেছি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে, একদম পর্যাপ্ত মজুদ আছে, এখানে অ্যাসিওর ইউ। ফলে কোনো সংকট নাই। ডিজেলের ক্ষেত্রে আপনি যেটা জানতে চাচ্ছেন, আমি আগেও আপনাদেরকে বলেছি যে আমরা এক মাস করে, কিন্তু কারণ আমরা আসলে মান্থলি প্ল্যান, বছরের প্ল্যানটা করতাম এবং মান্থলি এগুলো আনার কাজ করতাম। তো এখনও আমরা তাই করছি এবং কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের প্রচেষ্টায় সরকারকে সহযোগিতার লক্ষ্যে রাত ৮টার মধ্যে রাজধানী সহ সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকা সহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচা বাজার এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে দোকান মালিক সমিতির সিদ্ধান্তের বিষয়ে জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সরকারকে সহযোগিতার লক্ষ্যে রাত ৮টার মধ্যে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তো কি বলছেন তারা, জানাবেন আমাদের। যেমনটা জানাতে চাই, জানেন যে বৈশ্বিক একটি মহামারী বলবো, একটি বড় সংকট হচ্ছে তেল। সে তেলের যে চাহিদা বা তেলের যে সংকট পূরণে কিন্তু গোটা দেশের নয়, বিভাগীয় শহর বরিশালও ইতিমধ্যে শুরু হয়েছে। জ্বালানি তেলের সরবরাহ এবং জ্বালানি বিদ্যুৎ খাতকে বাঁচানোর লক্ষ্যেই কিন্তু রাত ৮টার মধ্যে আসলে সকল ব্যবসা প্রতিষ্ঠান, বিপণী বিতান এবং শপিং মলগুলো কিন্তু খোলা রাখা যাবে না। এর আগে কিন্তু বিশেষ করে যখন মহামারী করোনাকালীন সময় ছিল, তখন কিন্তু রাত ৮টায় আসলে এই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল এবং সেরকম কিন্তু এই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা এসেছে এবং ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যেই বন্ধ করতে হবে। বিশেষ করে যেসব ঔষধের প্রতিষ্ঠান রয়েছে, যেসব কাঁচামালের পণ্যের প্রতিষ্ঠান রয়েছে বা বিশেষ করে যেগুলো জরুরি সেবা পণ্যের আওতায় রয়েছে, সেসব ব্যবসা প্রতিষ্ঠান বাদে। এছাড়া ফায়ার সার্ভিস, পুলিশ স্টেশন, ওষুধের দোকান, এইসব ছাড়া কিন্তু সকল প্রতিষ্ঠানকে আসলে বন্ধের আওতায় নিয়ে আসবে এবং যদি বন্ধ না করে সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ প্রশাসনকে কিন্তু কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং পাশাপাশি জেল জরিমানারও কিন্তু নির্দেশ দেওয়া হবে। তবে আজ প্রথম দিন এ লক্ষ্যে হয়তো কিছুটা ছাড় অথবা সময় বেঁধে দেওয়া যেতে পারে, পরবর্তীতে কিন্তু তাদেরকে কঠোর করে দেওয়া হবে এবং এই নির্দেশনার আওতায় যাতে বরিশালের সকল ব্যবসা প্রতিষ্ঠান আসে সেটা কিন্তু নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আমরা কিন্তু কথা বলেছি বেশ কিছু ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দের সাথে, তারা নিশ্চিত করেছে যে তারা এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি চিঠি পেয়েছে, তবে তারা এখনো এই বিষয়টা অবগত নয় যে আসলে সঠিকভাবে আইন প্রয়োগ করবে কিনা বা জেল জরিমানার আওতায় আনবে কিনা। তবে তারাও বলছে বৈশ্বিক যে সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে তেলের যে সংকট বা চাহিদা রয়েছে সেটা পূরণের লক্ষ্যে যদি ব্যবসায়িক সমিতির বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে কোনোভাবে সরকারকে এগিয়ে নেওয়া যায় বা দেশের এই সংকট কাটানো যায়, সেক্ষেত্রে তারা তাদের সাথে একাত্মতা প্রকাশ করবে এবং সকল প্রকার সহযোগিতা তারা কিন্তু করবে। সব মিলে ব্যবসায়ীরা বলছে তাদের যে এই আগে বা সময়ে বেঁধে দেওয়ার মধ্যে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে, এক্ষেত্রে তাদের কিন্তু ভবিষ্যতে বড় ধরনের একটি ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হবে। এই ব্যবসায়িক যে ক্ষতিটা হবে সেটা কাটিয়ে লক্ষ্যে বা কাটানোর জন্য যেন সরকার তাদেরকে পরবর্তীতে কোনো সাবসিডি দিবে, এমনটা কিন্তু তারা প্রত্যাশা করছে।
সব মিলিয়ে ব্যবসায়ীরা এখনো আতঙ্কিত রয়েছে। আসলে এই তেল নিয়ে তেলেসমতি বা নতুন কোনো অধ্যায় আবার তাদের সাথে সরকার বা সংশ্লিষ্ট দপ্তর করবে না, এটা কিন্তু তাদের প্রত্যাশা। তবে আমরা কথা বলেছি কলকারখানা যে যারা রয়েছে মালিকপক্ষ কর্তৃপক্ষ, তারা বলেছে হ্যাঁ তাদের কাছে সরকারের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি চিঠি এসেছে এবং তাদেরকে কঠোরভাবে নির্দেশ দিয়েছে রাত 8টার মধ্যেই সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে, তা না হলে তারা কিন্তু কঠোর থেকে কঠোর অবস্থানে যাবেন, জেল জরিমানা করবেন। তো আপাতত এই রয়েছে বরিশালের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের সাথে যে তথ্য বা রাত 8টার মধ্যে বন্ধ করার যে প্রক্রিয়া। পারভেজ, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সরকারের নানা পদক্ষেপের পরও কাটছে না জ্বালানি তেলের সংকট। পেট্রোল পাম্পগুলোতে না থাকলেও খোলা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে তেল। সকাল থেকে রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। কোথাও পাম্প বন্ধ, কোথাও সীমিত পরিমাণে বিক্রি চলছে। তেল পেতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও অনেকেই ফিরছেন খালি হাতে। সরবরাহে অস্বাভাবিকতা আর ভোক্তাদের অনিশ্চয়তা মিলিয়ে তৈরি হয়েছে অঘোষিত সংকট। চালকদের অভিযোগ, যথাযথ তদারকির অভাবে খোলা বাজারে এখনও বিক্রি হচ্ছে তেল। রাত্রে 2টায় আসছি তেল নেওয়ার জন্য, তখন সিরিয়াল ছিল মহাখালী রেল স্টেশন কাছাকাছি, এখন পর্যন্ত নিতে পারি না, খুবই ভোগান্তি হচ্ছে। রাত্রে দুই লাইন করে তেল দিছে, এখন এক লাইন করে তেল দিতেছে একটা নজেল দিয়ে। এখন প্রায় 11-12 ঘন্টা হয়ে গেছে, এখন আমি 1 লিটার তেল নিতে পারি না। মূলত 1 ঘন্টা হয়েছে, আমি 9টা 25-এ আসছি, আরও মনে হয় আধা ঘন্টার মতো লাগবে তেল নিতে। আর আশেপাশে আর কোথাও তেল দিচ্ছে না, এইখানে ট্রাস্ট বাদে আর কোথাও তেল নাই। ঠিক মতো তেল এই 1.5 ঘন্টা থাকানোর পরে যদি আপনার ট্যাঙ্কিটা ফুল পায় তাহলে আলহামদুলিল্লাহ, যদি 500 টাকা দেয় তাহলে তো আবার ঘুরে এসে দাম লাগবে। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে পেট্রোল পাম্পের পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাল মামুন। যুক্ত হচ্ছে তার সাথে। আসলে জ্বালানি তেল নিয়ে সারা বাংলাদেশেই বিভিন্ন ধরনের প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে, আপনারা জানেন। তো আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের সাইনবোর্ড চৌরঙ্গি পাম্পে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে সারি সারি কিন্তু গাড়ি রয়েছে, বিভিন্ন ধরনের পরিবহন রয়েছে, অর্থাৎ ব্যক্তিগত পরিবহন, প্রাইভেট কার, জিপ, মাইক্রো এবং মোটর সাইকেলের সংখ্যা কিন্তু অনেক বেশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো একই সাথে আমি যদি আপনাকে একটু তেলের পরিসংখ্যানটা জানাই, আসলে এই পাম্পের পরিসংখ্যানটা যে আজকে কিন্তু তারা এই পাম্পে 4,500 লিটার অকটেন এবং 4,500 লিটার ডিজেল কিন্তু আজকে তারা ডিপো থেকে পেয়েছে। থেকে তেল বিতরণ কিন্তু শুরু করেছে বলে জানিয়েছেন আমাকে পাম্প কর্তৃপক্ষ। তো আসলে আমি এই তেল যে বিষয়গুলো, পেট্রোল পাম্পের যে বিষয়গুলো, যদি নারায়ণগঞ্জের ছোট বড় মিলিয়ে প্রায় 30 থেকে 35টি পেট্রোল পাম্প রয়েছে বলে আমরা জেনেছি। তো বেশিরভাগ পেট্রোল পাম্পেই কিন্তু আসলে ডিপো থেকে তেল সরবরাহটা আসলে পরিমাণের তুলনায় অনেক কম। তো যার কারণে এই জ্বালানি তেলের কিন্তু একটা কৃত্রিম সংকট কিন্তু বানানোর চেষ্টা চলছে। তো সবকিছু মিলিয়ে আমরা যতটুকু জেলা প্রশাসনের সাথে কথা বলে জেনেছি যে তেলের কোনো সংকট নেই, পর্যাপ্ত পরিমাণে তেল রয়েছে। তবে একটু রেশনিং কার্যক্রমের করে তেল কিন্তু বিতরণ করা হচ্ছে। সেই সাথে আমরা এই পাম্পটিতে যেটা দেখেছি যে একটি মোটরসাইকেলকে 300 টাকার তেল বিতরণ করা হচ্ছে, প্রাইভেট কার 10 থেকে 12 লিটার এবং যেগুলো মাইক্রো বা হায়ার জাতীয় গাড়ি রয়েছে এগুলো 20 লিটার এবং গণপরিবহনগুলোতে কিন্তু 20 থেকে 30 লিটার তেল কিন্তু দিচ্ছে। তো আমার কাছে নারায়ণগঞ্জ থেকে জ্বালানি তেল বিতরণের সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। পেট্রোল পাম্পে অন্যায্য জরিমানা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সিলেট বিভাগ জুড়ে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকা এই ধর্মঘটের কারণে সকাল থেকে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রী সাধারণ। সকাল থেকে জেলা শহরে গ্যাস পাম্প ও পেট্রোল পাম্পে সৃষ্টি হয়েছে লম্বা লাইন। দীর্ঘক্ষণ পাম্পে অপেক্ষা করে জ্বালানি সরবরাহ না করতে পারায় ক্ষোভ প্রকাশ করেন পরিবহন শ্রমিকরা। দেশের যে পরিস্থিতি, তেল গ্যাস সব কিছু মজা খালি সিন্ডিকেট চলে। কেউ ইমার্জেন্সিও আছে, কেউ খিদা লইয়া আছে, ডাক্তার লইয়া আছে, কেউ এয়ারপোর্টের যাত্রী লইয়াও আছে। আমরা জানি না, আমরা সকাল 9টার সময় আইসি পাম্প দেখি পাম্প গ্যাস নাই। আমরা যদি সকাল থেকে আমরা আগের দিন জানতাম তাহলে তো আমরা আসতে আইতাম না, যাইতাম আমরা এয়ারপোর্ট যাওয়া আমরা বন্ধ। ভোগান্তিতে এই যে অফিসের কাজে কালকে যাব, আজকেও অফিসের কাজ করব বলে
এইদিকে তো আবার কাজের হ্যাম্পার হইতেছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানির সংকট, যার প্রভাব এখন শিক্ষাঙ্গনেও। ক্লাসরুম আর মোবাইল স্ক্রিন, এই দুয়ের মাঝে দোলাচলে শিক্ষার্থী ও অভিভাবকরা। নতুন সিদ্ধান্ত স্বস্তি দেবে নাকি শঙ্কা বাড়াবে, জানাচ্ছেন স্বপ্নববনী। ক্লাসরুমে বন্ধুদের সঙ্গে পড়াশোনা, এটাই ছিল চিরচেনা দৃশ্য। কিন্তু জ্বালানি সংকটে সেই চিত্রে আসছে বড় পরিবর্তন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহের অর্ধেক সময় ক্লাস হবে সরাসরি আর বাকি সময় অনলাইনে। ফলে শিক্ষার্থীদের এখন দোলাচল ক্লাসরুম আর মোবাইল স্ক্রিনের মাঝে। স্কুলে এসে ক্লাস করতে ভালো লাগে। স্কুলে আসলে আমার পড়ালেখা অনেক ভালো লাগে। টিচাররা শাসন করে, আবার আদরও করে। তো স্কুলে আসতে অবশ্যই মজা লাগে আমার। 3 দিন স্কুলে আসতে পারবো না, বন্ধুদের মিস করব। বন্ধুদের মিস করব, কিন্তু অনলাইন ক্লাসে তো বন্ধুদের দেখাই যাবে না, তার জন্য এটা আমাদের জন্য ভালো হবে। করোনাকালেই অনলাইন শিক্ষার সঙ্গে পরিচয়, তবে তখন থেকেই বেড়েছে ডিভাইস নির্ভরতা, যা এখন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। এ নিয়ে অভিভাবকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একবার এক এক সিদ্ধান্ত ওদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, কোনোটাই ঠিকমতো কোনো ডিসিশনই স্টেবল হচ্ছে না। এখন এটা দেখা যাক কি হয়। অফলাইন ক্লাসটা যাতে অবশ্যই পরপর 3 দিন হয়, একদিন গ্যাপে গ্যাপে দিলে তখন বাচ্চাদের জন্য একটা প্রেশার হয়ে যাবে। বাচ্চারা এখন এত বেশি ফোনের প্রতি আসক্ত, এইটা তো অবশ্যই খারাপ দিক। সরকার যে ব্যবস্থাটা নিয়েছে যে 3 দিন অফলাইন আর 3 দিন অনলাইন, এটা আমার মতে ঠিকই আছে, বাচ্চাদের অন্তত স্বার্থে। ছোট ছোট বাচ্চারা স্কুলে না আসলে শিখবে কিভাবে? এটা তো হয় না, বাসায় পড়া দিয়ে কিভাবে হয়? প্রযুক্তির সীমাবদ্ধতায় অনেক শিক্ষার্থীর পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকরা। সিলেবাস নিয়ে আমার মনে হয় খুব একটা সমস্যা হওয়ার কথা না, কারণ এখানে তো কার্যকালে কোনো চেঞ্জ নেই। যেটা অফলাইনে সরাসরি ক্লাস হতো সেটা এখন অনলাইনে হবে। FM রেডিও বাটন ফোনে বসে থাকে, সেই ক্লাসটাকে আমি যদি একই সাথে FM রেডিওতে কানেক্ট করতে পারি তাকে, বা ওই সুযোগটা যদি আমাদেরকে দেয়া হয়, শিক্ষকদের ক্লাসগুলো সব শিক্ষককে FM-এ যেতে হবে তা না, নির্ধারিত কয়েকজন শিক্ষক কয়েকটা ক্লাস বা ওইগুলো যদি রেডিওতে প্রচার করা হয়, আমার মনে হয় শিক্ষার্থীরা বাটন ফোন যারা ব্যবহার করে তারা ওই ডিভাইসটা ব্যবহার করে সেক্ষেত্রে তারা উপকৃত হতে পারে। জ্বালানির সংকট বা এই কারণে সিদ্ধান্ত সঠিক আছে, কারণ এটা আমাদের তো দেশের পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে। শিক্ষকরাও বলছেন অনলাইন অফলাইন মিলিয়ে শিক্ষা চালানো এখন বড় চ্যালেঞ্জ। জ্বালানি সংকটের বাস্তবতায় বদলাতে যাচ্ছে শিক্ষার চিত্র, তবে এই পরিবর্তনের ভেতর যেন কোনো শিক্ষার্থী পিছিয়ে না পড়ে, সেটাই এখন বড় চ্যালেঞ্জ। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, সরকারের কোনো প্রস্তুতি ছিল না। সকালে শিশু হাসপাতালে হামের চিকিৎসার কার্যক্রম পরিদর্শন করে তিনি কথা জানান। বলেন, বাবল সিরাপের ব্যবহার বাড়ালে ভেন্টিলেটরের প্রয়োজনীয়তা কমে যাবে। ইমিউনিটি গ্যাপটার কারণে যদি টিকাটা কন্টিনিউ করতো মিজেলসের, তাইলে কিন্তু এটা হতো না। ওই 4 বছরের গ্যাপটার কারণে হয়েছে, প্লাস কোভিডকালীন সময়ে এই টিকাটার প্রচলন ছিল না, দিতে পারতো না, দেয় নাই। এই দুইটা কারণে নাম্বার অফ দ্য পিপল আনভ্যাকসিনেটেড বাইরে গেছে, যেই কারণে মিজেলসের আক্রমণটা হয়েছে। বছরের শুরু থেকেই কুমিল্লা জুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। দিন দিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দেখা দিচ্ছে নানান জটিলতা। এসব রোগীদের চিকিৎসা, পর্যাপ্ত আবাসন ব্যবস্থা ও সেবার মান নিয়ে অভিযোগ রয়েছে স্বজনদের। বিস্তারিত জানাচ্ছেন কুমিল্লা প্রতিনিধি আবু মুসা। সারা দেশের ন্যায় কুমিল্লায় প্রতিদিনই বাড়ছে হাম রোগীর সংখ্যা। চলতি বছর এ রোগে আক্রান্ত 3 শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাদের মৃত্যু হয়। হঠাৎ করে এসব রোগে আক্রান্ত হওয়ায় রোগীর স্বজনরা দিশেহারা। তারা বলছেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের জন্য নেই পর্যাপ্ত আবাসন ব্যবস্থা। সেবার মান নিয়েও অভিযোগ করেছেন কেউ কেউ। হাম ভাইরাস হতে পারে, পরে দেখলাম যে এটা ধীরে ধীরে বৃদ্ধি পাইতে অনেক বেড়ে গেছে। মুখের থেকে
প্রথমত মুখে অনেক গাল ছিল, এটা খাওয়ার পরে থেকে এই জিনিসটা দেখা দিচ্ছে। একদমই খায় না, চোখ বন্ধ করে রাখছে, আজকে 7 দিন ধরে কিছু খায় না। আর এই যে হসপিটালে আমরা যেটা করতে যাই, হ্যাঁ কাছে সিট নিতে নিচে সিট দিচ্ছে নোংরার ভিতরে, তারপর 100 টাকা দিতে হয়। চিকিৎসকরা জানান রোগীর সংখ্যা বাড়তে থাকায় হামাক্রান্ত শিশুদের আইসোলেশনে রেখে সার্বক্ষণিক চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া এসব রোগের লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। যদি দেখেন আপনাদের বাচ্চার জ্বর, কাশি, স্কিনের মধ্যে যদি আপনারা লালচে র্যাশ দেখেন, তাহলে সাথে সাথে আপনার নিকটস্থ হাসপাতালে চলে আসবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন। জেলার স্বাস্থ্য কর্মকর্তা জানান ইতিমধ্যে হামে আক্রান্ত আশঙ্কাজনক 3 শিশুকে ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত কুমিল্লায় হাম রোগে আক্রান্ত হয়েছে 91 জন। সন্দেহজনক হাম রোগী হচ্ছে 91 জন এই পর্যন্ত এই বছরে। 2026 সালে পুরো সালে হাম রোগে 3 জনের মৃত্যু হয়েছে, কিন্তু তারা প্রত্যেকেই সাসপেক্টেড। হামরোগ সম্পর্কে এখনো তেমন কোনো ধারণা নেই বেশিরভাগ মানুষের। ছোঁয়াচে এ রোগ বিস্তার রোধে চিকিৎসার পাশাপাশি জেলা স্বাস্থ্য বিভাগের প্রচার প্রচারণা প্রয়োজন বলছেন সচেতন মহল। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার বা তার নিয়োজিত কোনো সংস্থার কাছ থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, বিচার চলাকালীন সময়ে পলাতক থাকলে আইনজীবী নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই। চিঠি পাঠানো আদালত অবমাননার শামিল। দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। এর আগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়ায় আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে রায় বাতিল চেয়ে ট্রাইব্যুনালে ইমেল চিঠি পাঠায় লন্ডন ভিত্তিক প্রখ্যাত আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিংসলি নেপোলি এলএলপি। এমন তথ্য ছড়িয়ে পড়লে প্রসিকিউশন জানায় তারা এমন কোনো চিঠি পাননি। একজন পলাতক আসামির পক্ষে পৃথিবীর কোনো ল ফার্ম সেটা লিগেলি তারা এরকম লিখতে পারেন না। এই জাতীয় কার্যক্রম শুধু বেআইনি নয়, এই জাতীয় কার্যক্রম আমাদের ট্রাইব্যুনালের কার্যক্রমকে মানে প্রশ্নবিদ্ধ করার এবং এটা কন্টেম্পচুয়াস। দৃশ্যত এটা আদালত অবমাননার শামিল। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে চলমান মানবতা বিরোধী অপরাধের মামলার পুনঃতদন্ত চেয়ে আবেদন করা হয়েছে। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রেজিস্ট্রার দপ্তর ইনুর আইনজীবী ব্যারিস্টার সিফাত মাহমুদ কর্তৃক স্বাক্ষরিত এই আবেদন জমা দেওয়া হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই আবেদনের শুনানি হবে। এরই মধ্যে সকালে হাসানুল হক ইনুর সহ আরও কয়েকজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদিকে ওয়াসিম সহ 13 জনকে হত্যার মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দিয়েছে তদন্ত সংস্থা। কেবল ভোট গণতন্ত্রের একমাত্র মাপকাঠি নয়, সরকারের বিভিন্ন অঙ্গ যেন গণতন্ত্রের ভিত্তির উপর দাঁড়াতে পারে সে বিষয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বিগত বছরে একটি মানুষের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস রচনা করা হয়েছে। এর মাধ্যমে সমাজে বৈষম্য বিভাজন তৈরি হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি জানান, জাতীয় ইস্যুতে সবাইকে এক থাকতে হবে। তারা যে রাস্তায় দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে পারে এবং নির্দ্বিধায় হাসতে হাসতে নিজের বুকের মধ্যে তপ্ত বুলেটের শিশাসে বরণ করতে পারে, এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে এই ভূমিকাও রাখতে পারে, এটা আমাকে বিস্মিত করেছে। এটা আমাকে তাজ্জব করেছে, বিমোহিত করেছে যে না, তারুণ্যের শক্তি হচ্ছে সার্বজনীন। এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, এর মধ্যে কোনো পার্থক্য নেই। তারুণ্যের ধর্মই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা। সেই বিদ্রোহের আমরা দুর্দান্ত প্রতিফলন দেখেছি 5ই আগস্ট এবং তার পূর্ববর্তী সময়গুলো। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার বিকেলে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে 11 দলীয় জোট।
রাজধানীর গুলশানে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার শুধুমাত্র সংবিধানের সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। সরকার যদি দাবি পূরণ না করে, সংসদে সমাধান না করে, 11 দলের উদ্যোগে আগামী শনিবার 4 তারিখ ঢাকা রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব এবং পরবর্তী সময়ে আমরা দেশবাসীকে সামনে রেখে গণসংযোগ, লিফলেট বিতরণ, জনমত গঠনের কর্মসূচি নেব। দর্শক, এবার সিলেট থেকে পেট্রোল পাম্প পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মৃণাল কান্তি দাস। মৃণাল, 14 ঘন্টা পর ধর্মঘট প্রত্যাহারের পর সিলেটের পাম্পগুলোতে কেমন পরিস্থিতি দেখছেন? সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ প্রায় 16 ঘন্টা পর দুর্ভোগ কাটিয়ে কিন্তু সিলেটের পেট্রোল পাম্প এবং সিএনজি যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলোর টাকা ধর্মঘট ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে এবং ধর্মঘট প্রত্যাহারের কারণে কিন্তু স্বস্তি ফিরে এসেছে সিলেটের চালক এবং সাধারণ মানুষের ভিতরে। আমরা অবস্থান করছি সিলেট নগরীর পাটানটোলা এলাকার একটি সিএনজি পাম্পে। আমরা যদি আপনাদেরকে সিএনজি পাম্পের পরিস্থিতিটা দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, আজ দুপুর 2 ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে কিন্তু ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়ের প্রতিবাদ সহ বিভিন্ন হয়রানির অভিযোগ এনে গতকাল রাত 11টার দিকে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে ধর্মঘট আহ্বান করা হয়। যদিও ভোর রাত 3টার দিকে পেট্রোল পাম্প মালিক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ধর্মঘট স্থগিতের ঘোষণা দিলেও তা মানেননি অন্য পাম্পের মালিকরা। ফলে কিন্তু গতকাল রাত থেকেই বন্ধ ছিল সিলেটের সব পাম্পে তেল এবং গ্যাস বিক্রি। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ এবং এতে কিন্তু যারা অটো চালক রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও কিন্তু তেল এবং গ্যাস না পেয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন। আচমকা ডাকা এ ধর্মঘটের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেন তারা। অনেক চালক কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি সংগ্রহ করতে পারেননি। তবে সমস্যার সমাধানে আজ দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জ্বালানি তেল ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয় এবং যে বৈঠকে জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম সভাপতিত্ব করেন এবং এতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক সহ বিভিন্ন রাজনীতিক এবং প্রশাসনের নেতৃবৃন্দ। এবং এই বৈঠকের পরই কিন্তু এই ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছেন এই সংগঠনের সভাপতি এবং উনি আরও যে বিষয়টি জানিয়েছেন, অন্য যে কোনো সমস্যা কিন্তু তারা বসে সমাধানের চেষ্টা করবেন। তবে সিলেটের যারা সচেতন মহল রয়েছেন তারা যে বিষয়টি দাবি করছেন যে হুটহাট এই ধর্মঘট না দেখে সরকার এবং প্রশাসন এবং পেট্রোল পাম্প মালিকরা যাতে বসে এই সমস্যার দ্রুত সমাধান করেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ধর্মঘট শেষ হওয়ার পরেই কিন্তু সাথে সাথে প্রতিটি পাম্পেই বিপুল পরিমাণ গাড়ির চাপ লক্ষ্য করা যাচ্ছে এবং জ্বালানি পেয়ে কিন্তু সিলেটের চালক এবং সাধারণ মানুষরা স্বস্তিতে রয়েছে। আসলে এই ছিল সিলেটের ধর্মঘট পরবর্তী পেট্রোল পাম্পগুলোর সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সাবরিনা। মৃণাল, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে সংগঠনটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে, পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার 17 ঘন্টা পেরিয়ে গেলেও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। বুধবার রাত 9টার দিকে সিলেটগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়লে অন্তত 6টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। এতে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ে আশপাশের এলাকা, সড়ক ও খালে। দুর্ঘটনার পর থেকে উদ্ধার কাজে সহযোগিতা করছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সহ
বিভিন্ন সংস্থা। তারা যৌথভাবে লাইনচ্যুত বগি সরানো এবং রেল লাইন সচল করার কাজ চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনার কারণে এখন পর্যন্ত 3টি ট্রেনের সূচি বাতিল করা হয়েছে। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। সারা দেশের শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস তৈরিতে 12 বছর ধরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচিতে 3,67,520টি বই দিয়েছে বিকাশ। আলোকিত মানুষ তৈরির যাত্রার ধারাবাহিকতায় বুধবার বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের হাতে আরও 40,000 বই হস্তান্তর করা হয়েছে। বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বইগুলো হস্তান্তর করেন। 2014 সাল থেকে দেশ জুড়ে পরিচালিত বই পড়া কর্মসূচিতে বিকাশের দেয়া বইগুলো প্রায় 3,000 শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে, যা থেকে 34 লাখের বেশি পাঠক উপকৃত হয়েছে। এবার যুক্ত হওয়া বইগুলো দেশের 330টি শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। এর মধ্যে রয়েছে নতুন 80টি স্কুল। এবার আমাদের কৃষি। ঢাকার নবাবগঞ্জের ভাঙাভিটার বাঙ্গি স্বাদ আর গন্ধে অতুলনীয়, বহন করছে শত বছরের ঐতিহ্য। তবে এবারে মৌসুমে ন্যায্য দাম না পেয়ে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। আবহাওয়া, পরিবহন সংকট আর বাজার ধস মিলিয়ে দিশেহারা চাষিরা। শামসুল ইসলাম সনেটের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। ঢাকার নবাবগঞ্জের কৈলাই ভাঙাভিটার বাঙ্গি নাম শুনলেই জিভে জল আসে। প্রজন্মের পর প্রজন্ম ধরে কৃষকরা পরম যত্নে চাষ করে আসছেন এই ঐতিহ্যবাহী ফল। একসময় এই এলাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌকা। এখন রাস্তা হলেও দুর্ভোগ কমেনি, বরং বেড়েছে উৎপাদন খরচ আর পরিবহন সংকট। বৈরী আবহাওয়া, বৃষ্টি ও শিলাবৃষ্টিতে অনেক বাঙ্গি খেতেই নষ্ট হয়েছে। আবার অসময়ে পাকার কারণে বাজার ধরতে পারেননি কৃষকরা, ফলে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। বাঙ্গি তো একদম সস্তা, এবার মেঘাইলো সব ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির লেগে আমরা মাল হচ্ছে শান্তি পাই না। এই যে বাজারে 2500 বেশি, ওখানে 500 বেতন লাগে, 300 বেতন লাগে। যে পয়সা গেছি মনে হয় আমি 5 বছরে ওটা পারলাম না। ফসলটা ভালো মতন দর পাই তাহলে কৃষক বাঁচবো, আর কৃষক না পায় তাহলে তো মরণ। স্থানীয়দের অভিযোগ, রাস্তা থাকলেও সরাসরি ভালো যোগাযোগ না থাকায় পরিবহন খরচ বেড়ে গেছে। পাইকাররা কম দামে বাঙ্গি কিনতে চাইছেন, এতে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। ব্রিটিশটা না হওয়ার কারণে রাস্তা যোগাযোগটা ভালো না। রাস্তা ভালো তো ঢাকা বিক্রি করে এখন বাড়িতে এসে পড়তাম। দেখা যায় বাঙ্গির দামটা কম থাকলেও আপনার ক্যারিং চার্জ বেশি পড়ে যাচ্ছে। এ তো খুব তো কোনো লাভ নাই, আমার পাশে কেউ দাঁড়াইবো না। স্থানীয়দের দাবি, দৌলতপুর বোয়ালখালীর সাথে সংযোগ সড়ক নির্মাণ করা হলে যাতায়াত সহজ হবে। এতে কৃষকরা সরাসরি বাজারে গিয়ে ন্যায্য মূল্যে বাঙ্গি বিক্রি করতে পারবেন। এ ব্যাপারে যাতায়াত ব্যবস্থা দ্রুত উন্নয়ন হবে বলে জানান নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে কিন্তু সেখানে একটা নতুন রাস্তা করা হচ্ছে। আশা করা যায় এই অর্থ বছরেই সেই রাস্তার কাজ সমাপ্ত হয়ে যাবে। এই রাস্তার কাজ সমাপ্ত হয়ে গেলে তখন আমাদের কৃষকদের এই বাঙ্গি বাজারজাতকরণ কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবে না। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার কথা বিবেচনা করবেন বলে জানালেন নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা। আসলে মেনলি ক্ষতিগ্রস্ত কৃষক কারা, সবাই তো আর ক্ষতি একরকম হয় না, তো সেই তালিকাটা রাখবো এবং পরবর্তীতে যদি কোনো প্রণোদনার সুযোগ হয় তাদের নাম আমরা পাঠানোর চেষ্টা করব, যাতে পরবর্তীতে তারা যাতে ক্ষতিটা পুষিয়ে নিতে পারে সেরকম ব্যবস্থা করব। শত বছরের ঐতিহ্য বহন করা ভাঙাভিটার বাঙ্গি এবার যেন কেবল স্বাদেই সীমাবদ্ধ। ন্যায্য মূল্য না পেলে এই ঐতিহ্য টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা কৃষকদের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।